মেয়েটা চোখ বন্ধ করে শুয়ে আছে, তার গোলাপি ঠোঁট জোড়া কাঁপছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার ঠোঁট আমার ঠোঁট জোড়া মেয়েটার ঠোঁট জোড়ার সাথে চুবিয়ে দিলাম। এবার গল্পে আসা যাক। আজ অনেক রাত হয়ে গেছে। আজকে মনে হয় বাসায় পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে যাবে। আশেপাশে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। ধুর, কেন যে বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলাম, এখন নিজেরই পস্তাতে হচ্ছে। এসব ভাবছি আর হাঁটছি। হাঁটতে একটা বাস স্ট্যান্ডের সামনে এসে পড়ছি। দেখি এখানে কিছুক্ষণ দাঁড়াই, কোনো গাড়ি পাওয়া যায় কিনা। ও, আপনাদের তো পরিচয়টাই দিলাম না। আমার নাম রায়ান। নিজের টাকার কোনো অভাব নেই, অভাব আছে তো প্রকৃত ভালোবাসার। মেরিন নামের এক মেয়েকে আমি ভালোবাসতাম। কোনোদিন তাকে ছুঁয়ে দেখারও চেষ্টা করিনি। ভেবেছি যা হবে সব বিয়ের পর হবে। নিজের ভালোবাসাকে পবিত্র রাখতে চেয়েছিলাম, তবে মেরিন আমাকে ধোঁকা দেয়। আমার সাথে রিলেশনশিপ থাকাকালীন একাধিক ছেলের সাথে সম্পর্ক রেখেছিল, যেটা জানার পর আমরা দুজনেই আলাদা হয়ে যাই, যার রেশ এখনো কাটেনি। তবে এখন আমার প্রতি রাতে মেয়ে চাই, কিন্তু বিয়ে করার কোনো ইচ্ছা নেই। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছি বাসের জন্য। গাড়ি নষ্ট হয়ে গেছে তাই। এমন সময় চোখ পড়ল একটা মেয়ের উপর। একটু অবাক হলাম, কারণ এত রাতে একটা মেয়ে, তাও আবার একা দাঁড়িয়ে আছে। অবাক করা বিষয় হলো মেয়েটা বোরকা পরে সুন্দরভাবে নাকাব করেছে। দেখে মনে হয় কোনো ভদ্রঘরের মেয়ে, কিন্তু এত রাতে কোনো ভদ্রঘরের মেয়েটা বাইরে থাকবে? দূর, দাঁড়িয়ে থাক, তাতে আমার কি। আমি পকেট থেকে মোবাইলটা বের করে টিপছিলাম, আর মেয়েটার দিকে আর চোখে তাকাচ্ছিলাম। অনেকক্ষণ হয়ে গেল মেয়েটা দাঁড়িয়ে আছে। এখন প্রায় রাত 12টা বাজে। এতক্ষণ কার জন্য দাঁড়িয়ে আছে মেয়েটা? এই বিষয়টা আমাকে ভাবাচ্ছে। না, আর ভেবে কাজ নেই। গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। হয়তোবা কোনো বিপদে পড়েছে। ধীর গতিতে পা বাড়িয়ে মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালাম। মেয়েটা ভয় পাচ্ছে। আমার এগিয়ে আসা দেখে মেয়েটা একটু পিছিয়ে গেল। আমি মেয়েটার সামনে যেয়ে ওর চোখের দিকে তাকাতেই এক অজানা রাজ্যে হারিয়ে গেছি। কি মায়া ভরা সেই মায়াবী চোখ, যে কেউই তার এই চোখ দেখেই প্রেমে পড়ে যাবে। হঠাৎ মেয়েটা বলে উঠল, এই যে, এইভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন কি? ইয়ে না মানে, আপনি কি কোনো প্রবলেমে ফেঁসে গেছেন? যদি আমাকে বলেন সাহায্য করতে পারি। সাহায্য? স্বার্থ ছাড়া কেউ কি কাউকে সাহায্য করে কি? আর আপনি কেনই বা আমাকে সাহায্য করবেন? প্রবলেম নেই, বিনিময়ে আমি কিছু নিব আপনার কাছ থেকে। বুঝতে আর বাকি রইল না যে উনি কি বোঝাতে চাইছেন। আমি যে নিরুপায়, চোখের পানি আটকিয়ে রেখে মনকে শক্ত করে বলে উঠলাম, বলেন, কি চাই আপনার? আজকের রাত থেকে আগামী 1 বছর প্রতি রাত আপনাকে আমার সাথে থাকতে হবে। বিনিময়ে আপনি যত টাকা চাইবেন সেটাই পেয়ে যাবেন। আজই সব শেষ। তবে হাজার জনের কাছে যাওয়ার থেকে একজনের কাছে থাকাই ভালো। তাই আমিও রাজি হয়ে গেলাম। আমি রাজি। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি আপনাকে প্রশ্ন করতে পারবো, তবে আপনি কখনো আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, বুঝেছেন? উত্তরে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়িয়েছিলাম। তারপর রাহান আমাকে ওর বাড়িতে নিয়ে আসে। বাড়িটা অনেক বড়, শুধু সার্ভেন্টরা ছাড়া আর কেউই নেই। অদ্ভুত ব্যাপার, তাই না? তবে এতে আমার কিছু বলার নেই, কারণ প্রশ্ন করার অধিকার যে আমার নেই। হঠাৎ রাহান পিছন থেকে বলে উঠল, ওপরের রুমটা আমার, ওখানে যেয়ে ফ্রেশ হয়ে নিন। কিন্তু বলছি না, কোনো প্রশ্ন করবেন না। আমাকে আপনার কি মনে হয়? হ্যাঁ, সব ব্যবস্থা করা আছে, যাও। আজব, আমার কথা শুনলই না। শাওয়ার নেওয়ার পর কি পরবো আমি? জামা কাপড় তো নাই আমার। তবুও চলে গেলাম শাওয়ার নিতে। আধা ঘন্টা পর দরজায় 3টা টোকা পড়লো, আর ওপাশ থেকে শব্দে ভেসে এলো, এতক্ষণ কেউ বাথরুমে থাকে? তাড়াতাড়ি বের হন। এই যে শুনছেন, আমাকে একটু হেল্প করতে পারবেন প্লিজ? বলেন দেখি, কি করতে পারি? ওনার মুখ থেকে এত নরম সুরের ডাক শুনে নিজের মনের কোণে এক অজানা ভালো লাগা কাজ করলো। আসলে আমার কোনো জামা কাপড় নিয়ে বাথরুমে প্রবেশ করিনি। যদি একটা কাপড়ের ব্যবস্থা করে দিতেন আর কি। জানি তো আপনার কোনো কাপড় নেই। ওয়াশরুমের বাম দিকে দেখুন, একটা কাবার্ড আছে, ওখানে কিছু ড্রেস আছে, পরে নিন। এ মা,
এত ছোট ছোট কাপড় কেন? আমি পরবো না এই কাপড়গুলো, এগুলো পরতে পারবো না আমি। ওকে, কিছুই পড়তে হবে না, এমনিতেই বেরিয়ে আসেন। আমি তো আর অন্য কেউ না। আজ থেকে আগামী 1 বছর আপনার স্বামী তো, তাই না? তাড়াতাড়ি চলে আসেন। উফ, কি বেহায়া মানুষ, মুখে কিছুই আটকায় না। মন তো চাচ্ছে এখনই গিয়ে খুন করে ফেলে আসি, কিন্তু কিছুই করা যাবে না এখন। তবে আমি বলেই ফেললাম, স্বামী বললেই স্বামী হওয়া যায় না, তার জন্য আগে বিয়ে করতে হয়, বুঝছেন? তাই নাকি? তাহলে আমি আপনাকে 1 বছরের জন্যই বিয়ে করব। তারপর আপনি আপনার পথে আর আমি আমার পথে, ঠিক আছে? আর এখন ওই কাপড় পরে বের হন। কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলাম, কারণ সারা রাত তো আর বাথরুমে এভাবে বসে থাকা তো সম্ভব না অন্তত পক্ষে। তারপর দরজা আলতো ফাঁক করে ওনাকে দেখার চেষ্টা করলাম। না, কেউ তো নেই, তাহলে বের হওয়াই যায়। আস্তে আস্তে হেঁটে বাইরে আসলাম। আমি বাইরে আসার সাথে সাথে উনি যেটা করলেন সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে উনি এমন একটা কাজ করে বসবেন আমার সাথে। আমি বাথরুম থেকে বের হতেই উনি আমাকে কোলে তুলে নিলেন। তার মানে উনি দরজার পাশে লুকিয়েছিলেন। কিছু বলতে যাব তার আগেই আমাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, বেশি কথা বললে ফেলে দেবো কিন্তু কোল থেকে। তাই আর কিছুই বললাম না, চুপচাপ ওনার গলা শক্ত করে জড়িয়ে ধরলাম, যাতে করে চাইলেও আর ফেলে দিতে না পারে। ভয় পাচ্ছেন তাই তো? এরপর আমাকে বিছানায় শুয়ে দিলেন আর বললেন, কোনো রকম কথা না বলে সুন্দরভাবে শুয়ে রেস্ট নিন। আর যদি একটা কথা বলেন তো বিয়ের আগেই বাসর শুরু করে দিব। যেখানে কোঠার নামে যোগ দিতে গেছিলাম সেখানে এই বধূ সম্মানটাই যে আমার কাছে অনেক বড়। তাই আর কথা না বাড়িয়ে আমি সুন্দরভাবে ঘুমিয়ে পড়ি। এইদিকে আমি আমার লোক দিয়ে অবনীর সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি। কেন অবনী এমন একটা কাজে লিপ্ত হতে চেয়েছিল? অবনীর বাবার ব্রেন টিউমার, যা চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা অবনীদের কাছে জোগাড় করা এখন প্রায় অসম্ভব। যা ছিল সবই বিক্রি করে ফেলেছে, তাই আজ অবনী এই পথে আসতে বাধ্য হয়েছে। অবশ্য কোনো মেয়ে যদি স্বেচ্ছায় এই পতিতার পথে আসতো তাহলে প্রয়োজন মিটিয়ে সব শেষ করে দিতাম। তবে অবনীর ক্ষেত্রে তা আলাদা, তাই ওকে একটু সময় নিয়ে দেখতে চাই। এমনিতেও অবনীকে প্রথম দেখায় অনেক ভালো লেগে গেছে। রুমে এসে দেখি অবনী গুটিসুটি হয়ে শুয়ে আছে। উনি আমার পাশে এসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তারপর হঠাৎই আমার কপালে একটা চুমু খেয়ে আমার পাশে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। অবনীকে বুকের সাথে জড়িয়ে নিলাম আর অতীতে ডুব দিলাম। মেরিন, কি করো জানো? এটা বলাতে মেরিন তাড়াতাড়ি নিজের ফোনটা লুকিয়ে ফেলল। আমি দেখেও না দেখার অভিনয় করলাম, কারণ সম্পর্ক গড়া যতটা না কঠিন, সম্পর্ক ভাঙা তার থেকেও 1000 গুণ সহজ, যার জন্য সামান্য একটুখানি কারণই যথেষ্ট। সেই দিনের পর থেকে মেরিনের হাতটা ধরেও আর পাশাপাশি হাঁটতে পারিনি। বর্তমানে এই দিকে অবনী না চাইতেও আজ তাকে পরপুরুষের সাথে থাকতে হচ্ছে। তবে কথা দিচ্ছি, অবনী, তুমি যদি মন থেকে মেনে নাও তাহলে কোনো দিন নিজের থেকে তোমাকে দূরে সরিয়ে রাখবো না। তবে তার আগে আমাকে এইটা দেখতে হবে যে তুমি আপনজনদের ভালোবাসার জন্য কত দূর যেতে পারো। আর কালই বিয়ে হবে, আর কালই বিয়ে হবে আমাদের। বলেই অবনীর কপালে একটা চুমু এঁকে দিলাম। উম্মুয়া। ঘুম থেকে উঠে দেখি নিজেকে ওনার বাহুডোরে আবিষ্কার করলাম, আর দেখি উনি আমার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। উনি দুই ভ্রু নাচিয়ে বললেন, কিছু না করতেই আপনি আমাকে পাগল বানিয়ে দিচ্ছেন। না জানি পরে কি হবে। সারা রাত আমার বুকে মাথা রেখে খুব শান্তিতেই ঘুমাইলেন, কিন্তু আমার ঘুমের 12টা বাজাইছেন। আজব তো, আমি কি বলছি নাকি যে আমাকে জড়ায় ধরে ঘুমান? নিজে যে করছেন তার ঠিক নাই, আর সব দোষ এখন আমার। হ্যাঁ, কি করছি আমি? থাক হইছে, আপনার সাথে ঝগড়াই পারবো না। মেয়েরা এত কথা আর ঝগড়া কেমনে করতে পারে বুঝি না। আর এত ভেবে লাভ নাই। আজ থেকে প্রত্যেক রাতই হবে আমাদের বাসর রাত। রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিন, একটু পর কাজী সাহেব আসবেন বিয়ে পড়াতে। এই কথা শুনে বুকের ভিতর ধক করে উঠল। সব কিছু এক সাইডে রেখে বলে উঠলাম, আমার বাবার অপারেশন?
কথাটা শেষ করতে না দিয়ে উনি বলে উঠলেন, ওইটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। 3 মাস পরে ডেট আছে, হয়ে যাবে সব কিছু। আমি হসপিটালে টাকা পাঠিয়ে দিব আজকে আপনার বাবার ট্রিটমেন্টের জন্য। সো ডোন্ট ওয়ারি অ্যান্ড গেট রেডি ফার্স্ট। একটু আগেই আমার বিয়ে হয়ে গেছে, তবে আমার বিয়েটা অন্যরকম। এখন বাড়িতে যাচ্ছি মায়ের সাথে দেখা করতে, তারপর মাকে সাথে নিয়ে হসপিটালে যাব বাবাকে দেখতে আর কি। আর রাতে ঠিকানা তো একটাই। যদিও মাকে বলেছি একটা প্রাইভেট কোম্পানিতে নাইট শিফটের চাকরি পেয়েছি। মা অনেকবার বলেছিল শিফট চেঞ্জ করতে, তাই মাকে বলেছিলাম নতুন চাকরি, তাই আমার পছন্দ মতো তো চলবে না। রাত 12:30, হালকা আকাশি রঙের শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে আছি। রায়ান এখনো বাড়িতে ফিরে নাই। হঠাৎ জোরে দরজা খোলার শব্দ হলো, তাই দৌড়ে দেখতে গেলাম। এ কি, উনি নেশা করেছেন? কিন্তু কেন? রাহান বাবু, কি হয়েছে আপনার? ফ্ল্যাশব্যাক। আমি অফিসে নিজের কেবিনে বসে কাজ করছি আর অবনীর কথা ভাবছি। কি নিয়ে যাওয়া যায় ওর জন্য আজকে। এমন সময় কেউ একজন আমার কেবিনে হুট করে ঢুকে বলে ওঠে, রায়ান বেবি, আই এম সো সরি, প্লিজ ফরগিভ মি। আর এমন ভুল হবে না, আমি তোমাকে ভালোবাসি, মেনে নাও আমাকে। আরে কি ব্যাপার, তোমার প্রেমিকরা কি তোমাকে ইউজ করে ফেলে দিছে নাকি যে এখন আমার কাছে ফেরত আসছো? মেনে নাও আমাকে। হাসালে আমায় তুমি মেরিন। তুমি জানো কি মেরিন, কেউ স্বভাব দোষে নষ্ট হয় তো কেউ অভাব দোষে। মানে কি বলতে চাইতে আছো কি তুমি? মানে হলো এটাই যে অভাবে নষ্ট হয় তাকে মেনে নেওয়া যায়, তবে যে স্বভাব দোষে নষ্ট হয় তাকে কখনোই মেনে নেওয়া যায় না, যেমনটা তুমি। রায়ান বেবি। চিৎকার করে লাভ নাই। আর চলে যখন আসছো একটা কথা শুনে যাও, আমি বিয়ে করেছি, বউ আমার মাশাআল্লাহ। আমার সাথে কথা বলার জন্য নেক্সট টাইম কোনো যোগাযোগ করবে না। গট ইট? নাও ইউ লিভ আউট। না রায়ান, আমি জানি তুমি রাগ করে এমনটা করেছো। আর কখনোই আমি ব্যতীত অন্য কাউকে তুমি বইয়ের অধিকার দিতে পারবে না, আমি জানি। তুমি আসলেই একটা নির্লজ্জ মেয়ে। আই সে আউট, ড্যাম ইট। অ্যাট প্রেজেন্ট। অবনী। হ্যাঁ বলুন, এই তো আমি। অবনী, আজ থেকে তোমাকে আমি নিজের করে পেতে চাই, কোনো বাধা দিতে পারবা না। মনে মনে বলতে থাকি, এটা যে ঘটবেই তা তো জেনেই এই পথে পা বাড়িয়েছি। আমার তো কিছুই করার নেই, হাত পা যে বাধা আমার। এইসব কথা ভাবতে ভাবতে রাহান বাবু আমাকে এক ঝটকায় ওনার কাছে টেনে নিলেন। তাকে বাধা দেওয়ার যে কোনো উপায় নেই আমার। অবনী চোখ বন্ধ করে আছে, তার গোলাপি ঠোঁটজোড়া কাঁপছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার ভর অবনীর উপর ছেড়ে দিলাম আর আমার ঠোঁটজোড়া অবনীর ঠোঁটজোড়ার সাথে মিশিয়ে দিলাম। আমার স্পর্শে অবনী কেঁপে উঠছে, যা আমাকে আরো মাতাল করে দিচ্ছে। অবনীর শাড়ির আঁচল সরিয়ে ওর পিঠে স্লাইড করতে থাকি। নিজের করে নেওয়ার পালা এখন। ভোর 5টা, যন্ত্রণায় শরীর ভেঙে যাচ্ছে। বিছানা ছেড়ে উঠে ঠিকভাবে দাঁড়াতেও পারছি না। রাহানবাবু কতটা বুঝেছেন বা বুঝতে পেরেছেন তা জানি না, তবে উনি বারান্দায় থেকে এসে হুট করে আমাকে কোলে তুলে নিলেন আর শাওয়ার রুমে নিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে উনিও দাঁড়িয়ে থাকলেন। রাহানবাবু আজ সারা রাত নির্ঘুমে কাটিয়েছেন। রাতে আমাকে উনি আষ্টে পিষ্টে ধরে শুয়েছিলেন আর একটু পরপর অজস্র চুমু খাচ্ছিলেন। তারপর আমার কাছ থেকে উঠে বারান্দায় যেয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না। তোমার কোনো জিনিসই আমার কাছে আর অজানা নয়, তাই লজ্জা পেতে হবে না। এখন থেকে আমার সাথে শাওয়ার নিতে হবে তোমাকে। আর চাদরটা গায়ে থেকে সরাও। কি চোখ বড় বড় করে তাকিয়ে কোনো লাভ নেই। আল্লাহ, কি পরিমাণ ফাজিল! মুখে কিছুই আটকায় না নাকি? লাজ লজ্জা কিছুই নাই। এইসব ভাবনার মাঝে রায়হান আমাকে এক টানে নিজের সাথে মিশিয়ে নেয়, আমার গলায় মুখ জুবিয়ে দেয়। অভনের পুরো শরীর কাঁপছে। এইবার ওর ঠোঁটে কিস করতে থাকে। রাহানের প্রতিটি ছোঁয়া আমাকে পাগল করে দিচ্ছে। নিজের অজান্তেই রাহানের সাথে তাল মেলাতে বাধ্য হই। রাহানকে জড়িয়ে ধরতে গেলে হাত দিয়ে যে চাদরটা জড়িয়েছিলাম তার নিচে পড়ে যায়। আমি এটা বুঝতেই পারিনি। এইতে করে রাহান আমাকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়। এবার আমাকে একটু নিজের থেকে সরিয়ে নেয়। আর আমার কিছু বুঝে ওঠার আগেই রাহান বলে ওঠে,
টেকনিকটা তাহলে কাজে দিল। এইবার আমার হুঁশ ফিরে। লজ্জায় আমি তো শেষ। আর এই লজ্জা থেকে বাঁচার জন্য সেই বজ্জারটার কাছে নিজেকে সরে দিতে হলো। রাহানকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলাম। এছাড়া আর কোনো উপায় যে নেই, কারণ বজ্জারটা ততক্ষণে চাদরটা নিজের পায়ের নিচে টেনে নিয়েছে। এরপর এভাবেই চলতে থাকে দিন। এরই মাঝে 3 মাসের মধ্যে বাবার অপারেশনটাও হয়ে যায়। যদিও আরও 3 মাস তাকে অবজারভেশনে রাখতে হচ্ছে। মা, বাবা আর আমি অনেক খুশি। সত্যি কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম আমার পরিচয়টা কি।